হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে চলে এসেছি, সেটি জিঞ্জিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজের ইউটিউবের নিজস্ব চ্যানেল থেকে সম্প্রচারিত হচ্ছে। আমি আজকে তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি, সেটি হচ্ছে একাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্লাস। তো একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাসটি করার পূর্বে অবশ্যই তোমরা খাতা কলম সাথে রাখবে এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো নোট ডাউন করে নিবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ক্লাসটি শুরু করার পূর্বে অবশ্যই তোমরা চিত্রগুলো একটু খেয়াল করো। দেখো এই জায়গাতে অনেক কিছু তোমরা দেখতে পারো। জিনোম দেখতে পারতো, জিন্স দেখতে পারতেছো, সেল দেখতে পারো, ডিএনএ দেখতে পারো, প্রোটিনস, আরো অনেক কিছু লিখা আছে। হ্যাঁ, জিন্স কন্টেইন instruction for making a proteins, ঠিক আছে? তো যাই হোক, প্রোটিন acts alone or in complex to perform many সেলুলার ফাংশনস। তো যাই হোক, অনেক কিছু লিখা আছে। দ্যাট মিনস এই জায়গাতে ডিএনএ নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। এরপরে দেখতে পারো একটা ডিএনএ চিত্র, যেটা তোমরা ক্লাস 9-10 এ থাকতে বিজ্ঞান বইতে দেখতে পেরেছো। তারপরে ছবিগুলো একটু খেয়াল করে দেখো। এই জায়গাতে কম্পিউটার আছে। কম্পিউটারের সাথে আরো অনেক কিছু রাসায়নিক কাজ করা হচ্ছে। হ্যাঁ, এই সকল ছবিগুলো একটু খেয়াল করো, দেখো। আহ ডিএনএ কম্পিউটারের ভেতরে ডেটাবেজের মধ্যে সংরক্ষণ করে রাখা হচ্ছে। হ্যাঁ, ছবিগুলো দেখে কি বোঝা যাচ্ছে? অনেকে মনে করতেছো কিছু একটা হয়তো হচ্ছে বা সামথিং খুব কঠিন মনে হচ্ছে। হ্যাঁ, দেখো ডিএনএ, হ্যাঁ, ডিএনএ রিবন। সেই ডিএনএ রিবনটা থেকে আমরা একটা ডিজিটাল সংকেত নিচ্ছি, যেটা আমরা আমাদের ডেটাবেজের মধ্যে ইনপুট করে দিচ্ছি। হ্যাঁ, এরকম কাজ করা হচ্ছে। তো আশা করি আজকে এই যে কাজটি আছে সেটা দেখার পরেই কিন্তু তোমরা বুঝতে পেরেছো যে আজকের টপিক হচ্ছে গিয়ে বায়ো ইনফরমেটিক্স। বায়োমেট্রিক্সেরই একটা অংশ বায়ো ইনফরমেটিক্স। তো চলো শুরু করা যাক বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে আজকের ক্লাস। এই ক্লাসটি শেষ করার পূর্বে তোমরা যে সকল প্রশ্নগুলো উত্তর দিতে পারবে এবং বলতে পারবে বায়োমেট্রিক্স কি তা বলতে পারবে। বায়ো ইনফরমেটিক্স এ ব্যবহৃত টুলস এর নাম তোমরা বলতে পারবে। বায়ো ইনফরমেটিক্স এর উদ্দেশ্য তোমরা ব্যাখ্যা করতে পারবে এবং বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার বিশ্লেষণ করতে পারবে। দেখো এই জায়গাতে আহ একদল বিজ্ঞানী বায়ো ইনফরমেটিক্সটাকে ডিসক্রাইব করতেছে। হ্যাঁ, তোমাদের জন্য আমি ছবিটা কিছুক্ষণ রাখলাম, তোমরা ছবিটা একটু দেখো। হ্যাঁ, দেখো প্রথম বিজ্ঞানী কিন্তু আহ, আহ, হাতিটার সুর ধরে রাখছে। সে মনে করতেছে যে এই যে হাতির সুরটা আছে, এটা হচ্ছে গিয়ে আগুন নির্বাপন যন্ত্র। হ্যাঁ, আগুন নির্বাপন করার জন্য ফায়ার হোস, ঠিক আছে? মানে আগুন বন্ধ করা যাবে এরকম একটা পাইপ, ঠিক আছে? দেখো দ্বিতীয় বিজ্ঞানী, সে হাতির যখন কানটা ধরে রাখছে, সে কানটা ধরে রাখার পরে সে মনে করতেছে যে এটা হচ্ছে কি একটা পাম ট্রি। হ্যাঁ, তাল গাছ, ঠিক আছে? তারপরে দেখো তৃতীয় বিজ্ঞানী, সে মনে করতেছে যে এটা একটা শুয়ে থাকার জায়গা। হ্যাঁ, একবারে শেষে বিজ্ঞানী যিনি আছে, সে মনে করতেছে যে হাতির লেজটাকে মনে করতেছে যে এটা একটা দড়ি, ঠিক আছে? চতুর্থ ব্যক্তি খুব বাজে গন্ধ নিচ্ছে। আহ পঞ্চম ব্যক্তি মনে করতেছে যে যে হাতির পাটা ধরে রাখছে, সে মনে করতেছে যে এটা কি একটা গাছের গুড়ি আমরা বলতে পারি। হ্যাঁ, ওই যে ধরো কোনো গাছ টাছ কেটে ফেলছি, এরকম গাছের গুড়ি। হ্যাঁ, তো তারা না দেখেই কিন্তু তাদের চোখটা বন্ধ, ঠিক আছে? তারা বিভিন্ন জন বিভিন্ন ভাবে, দ্যাট মিনস এই জায়গাতে মোরাল অফ দ্য টক এটাই চলে আসলো যে বায়োমেট্রিক্স কথা একটা, কিন্তু অনেক বিজ্ঞানী এটা অনেক ভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছে। তো বিষয়টা কি আমরা চলো আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। দেখো বায়ো ইনফরমেটিক্স আসলে কি কি হয়, এনভায়রনমেন্টাল হয়, বায়োম্যাকিউলাস হয়, ডিএনএ হয়, আরএনএ হয়, প্রোটিন হয়, তারপরে হচ্ছে গিয়ে তোমার সাইলেন্টলি নেটওয়ার্কস হয়, সেলস হয়, ঠিক আছে, অর্গানিজম হয়, ক্লিনিক্যাল হয়, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই চিত্রগুলো আসলে সায়েন্সের যে সকল স্টুডেন্টরা আছে অনেক বেশি তোমরা বুঝতে পারতেছো, ঠিক আছে? মলিকিউলার বায়োলজি, স্ট্যাটিস্টিক্স এবং যেটা একসাথে হয়ে কম্পিউটার সায়েন্সে আমাদের কাছে চলে আসছে। দ্যাট মিন আমরা ডিএনএ অথবা আরএনএ সংগ্রহ করি, সেটা থেকে একটা ডিজিটাল সংকেত আমরা বের করার চেষ্টা করি। প্রত্যেকটা মানুষের এগুলোর ভেতরে একটা ডিজিটাল সংকেত আছে, যেটা তোমরা বায়োমেট্রিক্সে দেখেছিলে, যেটা আমরা আমাদের কম্পিউটার ডেটাবেজে যখন রাখি তখনই সেটা আমাদের কম্পিউটার সায়েন্সে চলে আসে। কম্পিউটার সায়েন্সকে একসাথে করার পরে সেটা কিসে রূপান্তরিত হয়? বায়ো ইনফরমেটিক্সে রূপান্তরিত হয়। তো তোমরা অবভিয়াসলি বায়ো ইনফরমেটিক্স এর সংজ্ঞাটি লিখে রাখবে। জৈব তথ্য বিজ্ঞান তথা বায়োমেট্রিক্স এমন একটি কৌশল যেখানে ফলিত গণিত, দেখো এই জায়গাতে কতগুলা বিজ্ঞানের টপিক ব্যবহার করা হয়েছে। ফলিত গণিত, তথ্য বিজ্ঞান,
পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন এবং জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করা হয়ে থাকে। গ্রিক শব্দ বায়ো, যার অর্থ হচ্ছে জৈব, মানে লাইফ, ঠিক আছে? আর ইনফরমেটিক্স এর অর্থ হচ্ছে তথ্যবহুল। বায়ো ইনফরমেটিক্স শব্দের উৎপত্তি, যার অর্থ হলো জৈব তথ্য বিজ্ঞান, ঠিক আছে? জৈব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হলো বায়ো ইনফরমেটিক্স। জীববিজ্ঞান সংক্রান্ত কাজে ব্যবহৃত ডেটা সংরক্ষণ, আহরণ, সাজানো এবং বিশ্লেষণ ইত্যাদি কাজের জন্য বিভিন্ন পদ্ধতির আবিষ্কার এবং উন্নয়ন করা হয়েছে। ডেটাবেজ, অ্যালগরিদম, কম্পিউটার ও পরিসংখ্যানিক টেকনিক ব্যবহারের মাধ্যমে বায়োইনফরমেটিক্সের তত্ত্বগতভাবে ব্যবহারিক ক্ষেত্রে তৈরি হয় বায়োলজিক্যাল সমস্যাগুলো ব্যবস্থাপনা ও বিশ্লেষণ করা হয়। কম্পিউটার বিজ্ঞান, গণিত ও প্রযুক্তিবিদ্যার বিভিন্ন শাখায় জীব সম্বন্ধীয় উপাত্ত প্রক্রিয়াকরণের ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স ব্যবহার করা হয়ে থাকে। বায়োইনফরমেটিক্স বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, যেটা যে জায়গাতে ব্যবহার করা হয় কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞান। মেডিকেল ডায়াগনোসিস এবং ইমেজিং প্রক্রিয়ার মধ্যে দেখো ডেটা রিভাইল এন্ড এক্সিকিউশন, ফিল্টারিং, অ্যানালাইসিস এন্ড সিমুলেশন, ইত্যাদি। এই যে যে 2D এবং 3D ভিজুয়ালাইজেশন, তারপরে ইমেজ প্রসেসিং এন্ড ডেটা স্টোরেজ। আসলে বিষয়টা হচ্ছে এমন যে আহ, তুমি ধরো এক্স রে করতে গেলা, হ্যাঁ, এই জায়গায় তো অনেক কঠিন মনে হচ্ছে তোমাদের দেখে, আসলে বিষয়টা কিন্তু এইরকম কঠিন না। ধরো এমআরআই করতে গেলাম, সিটি স্ক্যান করতে গেলাম, বা সামান্য আমরা ধরো যে এক্স-রে করতে গেলাম, তখন কিন্তু আমি যে ব্যক্তিটা আছি সেই ব্যক্তির একটা প্রতিচ্ছবি, হ্যাঁ, প্রতিচ্ছবি নিতে হবে। তো এটার জন্য প্রথমে কি করতে হবে, একটা ডেটা এই জায়গাতে রিলায়েবল রিলায়েবল বা এক্সিকিউশন করতে হবে। মানে কথার মানে হচ্ছে আমাকে নিয়ে দাঁড় করাতে হবে। তারপর হচ্ছে ফিল্টারিং, অ্যানালাইসিস এবং সিমুলেশন। আমার কি করবে, একটা প্রতিবিম্ব নিবে যেটা 2D এবং 3D ভিজুয়ালাইজেশন করবে এবং একটা ইমেজ প্রসেস হবে। যেমন হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, অথবা ভেতরে ক্যান্সার আছে ইত্যাদি। কি করা হবে, এটা নিয়ে ডিটেলস একটা আলোচনা করা হবে। তো এই যে যে কার্যক্রমটা ঘটবে, এই সম্পূর্ণ কার্যক্রমটা কিন্তু একটা জীবের ওপর বা একটা জীবদেহের উপর হচ্ছে। এই যে জীবের ওপর বা জীবদেহের ওপর যে কার্যক্রমটা ঘটতেছে, সেই সম্পূর্ণ কার্যক্রমটাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। ওকে, তারপরে দেখো তথ্য প্রেরণ, আহরণ এবং জৈব সিস্টেম প্রক্রিয়াকরণে গুরুত্বে স্বীকৃতি স্বরূপ 1978 সালে পলিন হোয়েজ নামের একজন গবেষক তথ্য প্রক্রিয়াকরণের জীবন সম্পৃক্ত সিস্টেম গবেষণায় বায়ো ইনফরমেটিক শব্দটি ব্যবহার করেন। ইহা প্রাণ পদার্থবিদ্যা, ঠিক আছে, যেটাকে আমরা বলি বায়োফিজিক্স, এবং প্রাণরসায়ন, যেটাকে আমরা বলি বায়োকেমিস্ট্রি, এর সাথে সমান্তরাল ক্ষেত্র হিসেবে স্থাপিত হয়। বায়োইনফরমেটিক্স এর গোড়ার দিকে ইভেলিন এ কাবাট নামের একজন গবেষক 1980 সালে, তোমরা অবশ্যই কিন্তু এই টপিকগুলো নোট ডাউন করে নিবে, সাল থেকে 1991 সালের মধ্যে তার অ্যান্টিবোট সম্পৃক্ত ধারাবাহিক প্রকাশনায় জৈব অনুক্রমিক বিশ্লেষণের প্রবর্তন করে থাকেন। ন্যাশনাল সেন্টার ফর রিসার্চ বায়োলজি টেকনোলজি ইনফরমেশনের পরিচালক ড্যাডি ডেভিড লিপম্যান এই ক্ষেত্রে আরেকজন গুরুত্বপূর্ণ অগ্রদূত, বা মার্গারেট ওরফেইংকে তার হিসেবে অবদান এর জন্য বায়ো ইনফরমেটিক্সের পিতামাতা হিসেবে অভিহিত করেছিলেন। দেখো জৈব তত্ত্ব যেমন নিউক্লিওটাইড, ক্রোমো এবং অ্যামিনিয়ান অ্যাসিড ক্রোম সংরক্ষণের উদ্দেশ্যে ডেটা তৈরি এবং রক্ষণাবেক্ষণের জন্য জিনোমিক রেভলিউশন এর শুরুর দিকে জিনোমিক রেভলিউশনের যে আহ, শুরুর দিকটা ছিল, হ্যাঁ, এই শুরুর দিকেই কিন্তু বায়ো ইনফরমেটিক শব্দটি আবার ব্যবহার করা হয়েছিল। এই ধরনের ডেটাবেজ উন্নয়ন ছিল একটি জটিল ইন্টারফেসের মাধ্যমে গবেষকগণ বিদ্যমান ডেটা অ্যাক্সেস করতে পারে এবং উন্নয়নের জন্য পাশাপাশি নতুন যে সকল তথ্যগুলো তারা পায় সেগুলো সংশোধিত করে জমা দিতে পারে। মানে বিষয়টা হচ্ছে যে অনেকবার অনেক রকম করে, যেটা তোমরা হাতির চিত্র দেখে কিন্তু বুঝতে পেরেছো, অনেক বিজ্ঞানী অনেকভাবে অনেকবার এটাকে বিশ্লেষণ করার এবং অনেক কিছু করার চেষ্টা করেছে, সেই কথাগুলো আমরা বলতেছি। এখন এর মূল উদ্দেশ্যটা কি, বায়ো ইনফরমেটিক্স এর মূল উদ্দেশ্য হচ্ছে জৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা। বায়োইনফরমেটিক্স এর প্রধান কাজ হচ্ছে জীববিজ্ঞান সম্বন্ধীয় জ্ঞান ব্যবহার করে সফটওয়্যার টুলস তৈরি করা। সফটওয়্যার টুলসটি জীববিজ্ঞান সংক্রান্ত কাজে ব্যবহৃত ডেটা সংরক্ষণ, আহরণ, সাজানো এবং বিশ্লেষণ ইত্যাদি কাজের জন্য বিভিন্ন পদ্ধতির আবিষ্কার ও উন্নয়ন করে থাকে, যা দিয়ে জেনেটিক ও জিনোম ডেটার মধ্যে তুলনা করা যায় এবং
মলিকিউলার বায়োলজির বৈশিষ্ট্য অনুধাবন ও মূল্যায়ন করার ক্ষেত্রেও তা সাহায্য করে থাকে। তারপরে দেখো, আণবিক জীববিজ্ঞানের পরীক্ষামূলক প্রয়োগের ক্ষেত্রে বায়োইনফরমেটিক্সের ইমেজ ও সিগন্যাল প্রসেসিং ব্যবহার করে বিশাল পরিমাণে ডেটার কাঁচামাল হতে প্রয়োজনীয় ডেটা বা ফল বাছাই করে, ফলে এই গবেষণায় পুনরাবৃত্তি না ঘটিয়ে মূল্যবান সময় বাঁচায়। দেখো ডিএনএ, ঠিক আছে? ডিএনএ এর গঠন তোমরা কিন্তু সবাই হচ্ছে গিয়ে ক্লাস 9-10 এর গঠনটা পড়ে আসছো। তারপরে দেখো জিন, এই জায়গাতে জিন দেওয়া আছে। তারপরে আছে হচ্ছে গিয়ে অ্যামিনো অ্যাসিড, তারপরে দেওয়া আছে হচ্ছে গিয়ে নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ? দেখো বায়োমেট্রিক্স এ ব্যবহৃত যে সকল টুলগুলো আছে সেগুলো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, সিগন্যাল প্রসেসিং, ডেটা মাইনিং এবং সফট কম্পিউটিং, হ্যাঁ? তারপর আছে ইমেজ প্রসেসিং, সিমুলেশন অ্যালগরিদম। ওকে। এখন বায়োমেট্রিক্স এ ব্যবহৃত যে সকল সফটওয়্যার গুলো আছে, প্রথমেই যে সফটওয়্যারটির নাম নিতে হয় সেটির নাম হচ্ছে জাভা, তারপর হচ্ছে পার্ল, তারপরে হচ্ছে গিয়ে সি, তারপরে হচ্ছে গিয়ে পাইথন, তারপরে হচ্ছে গিয়ে এক্সএমএল, হ্যাঁ? নট এইচটিএমএল, এক্সএমএল, সি এবং সি প্লাস প্লাস, তারপরে আছে এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ? তারপরে আছে হচ্ছে গিয়ে ম্যাটল্যাব, হ্যাঁ? অনেক বেশি, ঠিক আছে? ম্যাথওয়ার্কস এর যত ধরনের কাজ আছে, ঠিক আছে? এ এ এ হচ্ছে গিয়ে একটা এমন ধরনের টেকনিক্যাল ভাষা যেটা যেকোনো ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। I'm gonna loving it the MATLAB, হ্যাঁ? ওকে। তারপর আছে দেখো স্প্রেডশিট অ্যানালাইজ। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স বায়োইনফরমেটিক্স যেটা আছে সেটার সফটওয়্যার। ওকে। দেখো এই জায়গাতে বায়োইনফরমেটিক্স কিভাবে কাজ করে তার একটা গ্রাফিক্স তোমরা দেখতে পারতেছো। ঠিক আছে? যেটা কিছুক্ষণ আগে আমি তোমাদের আলোচনা করেছিলাম। বায়োইনফরমেটিক্স কেন কাজে লাগে? ঔষধ উন্নয়ন। যেমন এখন করোনার ভ্যাকসিন আবিষ্কার করার একটা কি চলছে? প্রতিযোগিতা চলতেছে। এটার মধ্যে কিন্তু বায়োইনফরমেটিক্স বিশেষ করে কাজ করছে। যেমন মানবদেহ থেকে ডিএনএ নিচ্ছে। কাদের ডিএনএ নিচ্ছে? যারা কোভিড আক্রান্ত। ডিএনএ বা জিন নিচ্ছে। এ এ এদের ডিএনএ বা জিনের উপর কি করা হচ্ছে? ঔষধকে প্রয়োগ করা হচ্ছে। দেখা হচ্ছে যে অ্যান্টিবডি তৈরি হয় কিনা। ঔষধ উন্নয়নের ক্ষেত্রে কিন্তু বায়োইনফরমেটিক্স বিশেষ কাজ করে। ঠিক আছে? আ তারপরে দেখো পার্সোনালাইজড মেডিসিন, হ্যাঁ? পার্সোনালাইজড মেডিসিন আসলে এটা আমাদের দেশে অত বেশি নাই। উন্নত যে দেশগুলো আছে সেই উন্নত দেশগুলোতে আছে। যেমন অনেকে কি করে ইয়ং থাকার জন্য, এভারগ্রিন ইয়ং থাকার জন্য অনেক ধরনের মেডিসিন তারা ইউজ করে। এগুলা তাদের জিন এবং ডিএনএ এর উপর ভিত্তি করে কিন্তু তৈরি করা হয়ে থাকে। তারপরে দেখো প্রিভেন্টিভ মেডিসিন, হ্যাঁ? প্রিভেন্টিভ মেডিসিন বলতে আমরা বুঝি যে আমাদের শরীরে ধরো কোনো অসুস্থতা বোধ করতেছি, এখন আমাদের কোনো মেডিসিন দরকার। সো এটার জন্য আমরা আমাদের জিন এবং ডিএনএ কে গবেষণা করেও কিন্তু এই ধরনের মেডিসিন গুলাকে আমরা তৈরি করতে পারি। তারপরে দেখো মলিকিউলার মেডিসিন। মলিকিউলার মেডিসিন আসলে বোঝানো হচ্ছে যে ধরো সচরাচর ওষুধ লাগে, হ্যাঁ? যেমন কারো ডায়াবেটিস হইছে, কারো কিডনিতে ডিজিজ আছে, এই ধরনের, ঠিক আছে? ওকে। জিন থেরাপি, হুম? যাতে ক্যান্সার-ট্যান্সার হইছে, এদের এদের কোন জায়গাতে ক্যান্সার হইছে, কোন জায়গাতে ক্যান্সারের উপাদান আছে, সেই জায়গাতে থেরাপি দেওয়া যায়। বা জিনগত কোনো প্রবলেম থাকলে, ত্রুটি থাকলে, হ্যাঁ? সেগুলাতে এগুলা নিরূপণ করা যায় এবং আ কাজ করা যায়। মাইক্রোবিয়াল জিনোম অ্যাপ্লিকেশন, এই জায়গাতে জিনটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করা যায় যে আমার যে শরীরের ভেতরে জিন আছে, হ্যাঁ? এই জিনটা বা ডিএনএ নিয়ে সম্পূর্ণ বিশ্লেষণ করা যায় এবং জিনটাকে কেটে ডিএনএটাকে কেটে অনেক কিছু বিশ্লেষণ করা যায়। তারপরে দেখো আবহাওয়া পরিবর্তনের শিক্ষা, হুম? ক্লাইমেট চেঞ্জেস স্টাডিজ, আমরা ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পারি যে ভবিষ্যতে পরিবেশটা কেমন হতে পারে। ঠিক আছে? ওকে। তারপরে দেখো খরা প্রতিরোধের উন্নয়ন, হ্যাঁ? যে কি করলে মাটিতে খরা হবে না, এটাও কিন্তু আমরা চিন্তা করতে পারি। বিকল্প উৎস শক্তি, যেমন আমরা কিন্তু এখন সাস্টেইনেবল পাওয়ার, হ্যাঁ? বা অল্টারনেটিভ এনার্জি সোর্সেস খুঁজতেছি। ঠিক আছে? যে বিদ্যুৎ নাই তো কি হইছে? আমরা সৌরশক্তি ব্যবহার করব। গ্যাস নাই তো আমরা কি হইছে? বায়ো প্ল্যান্ট ব্যবহার করব। হ্যাঁ? আ ওয়েস্ট ক্লিন আপ, ঠিক আছে? যে আমাদের এই যে ওয়েস্ট আছে, ময়লা আবর্জনা আছে, এগুলোকে পরিষ্কার করার ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করি। তারপর হচ্ছে গিয়ে ভেটেরিনারি বিজ্ঞান, পশু চিকিৎসার ক্ষেত্রে আমরা নতুন কি করতেছি? পশু উদ্ভাবন করতেছি, হ্যাঁ? তাই না? এই বিজ্ঞানের ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। তারপরে দেখো, তারপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে গিয়ে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি তো মোট কথা তোমার দেহ নিয়ে গবেষণা করা, এক কথায় প্রকাশ। তারপরে দেখো মাইক্রোবেস ফর ফরেনসিক বিশ্লেষণ, হ্যাঁ? কেউ মারা গেছে, ঠিক আছে? ফরেনসিক আমরা বলি না যে পোস্টমর্টেম করে, সেই পোস্টমর্টেম বা এই যে হাজার বছর আগে কি পাওয়া গেছে, ডাইনোসর পাওয়া গেছে, সেটা নিয়ে গবেষণা করা। একটা লোক মারা গেছে, তার লাশ হয়তো খুঁজে পাইছে, ব্যক্তির নাম শনাক্তকরণ করা, হ্যাঁ? ইত্যাদি মাইক্রোবায়োলজি ফর ফরেনসিক বিশ্লেষণ আমরা করতে পারি।
তারপরে দেখো তোমাদের কাছে ছবিটা খুব পরিচিত করোনার জন্য এখন, ঠিক আছে? বায়ো অস্ত্র উৎপাদন। তার মানে পারমাণবিক, পারমাণবিক যে সকল অস্ত্রগুলো আছে, বায়ো ওয়েপন ক্রিয়েশন, হ্যাঁ? এই সকল অস্ত্রগুলা, ঠিক আছে? শস্য উন্নয়নের ক্ষেত্রে বায়োমেট্রিক্স এর বিশাল একটা অবদান থাকতে পারে। ওকে। তারপরে দেখো পুষ্টির মান উন্নয়ন। এখন আমরা অল্প খাইলে প্রচুর পরিমাণে আমাদের পুষ্টি চাই। যেমন এটার জন্য আমরা সাপ্লিমেন্ট গ্রহণ করি। সো এই সাপ্লিমেন্ট গুলো তৈরি করা। ওকে। কীট প্রতিরোধ। ঠিক আছে? এটা শস্যের মাঠের ক্ষেত্রে এটা অনেক বেশি আ প্রচলিত ইত্যাদি। ঠিক আছে? ওকে। অ্যান্টিবায়োটিক রেজিস্টার। অ্যান্টিবায়োটিক রেজিস্টার বলতে তোমার ডিএনএ যেটা আছে আ বা তোমার যে আমরা বলতে পারি যে ধরো যে আমার শরীর কি, কি রোগ হইতে পারে বা কি, কি রোগ হবে, হ্যাঁ? ইত্যাদি সম্পর্কে আমার পূর্বপুরুষদের ইত্যাদি ডিএনএ নিয়ে আলোচনা করে বলে দিতে পারে বা সেই রোগগুলো যাতে না হয় সেটা কি গ্রহণ করতে পারে? সে পদক্ষেপ গ্রহণ করতে পারে। ঠিক আছে? সো আশা করি বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে তোমরা সম্পূর্ণ একটি ধারণা লাভ করতে পেরেছো। এখন দেখো তারপরে যদি এইটা একটু জটিল টপিক। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাও এবং তোমরা আমাকে এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করো। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় কম্পিউটার প্রযুক্তির প্রয়োগকে কি বলে? ১ নম্বরে হচ্ছে গিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ২ নম্বরে হচ্ছে বায়োমেট্রিক্স, ৩ নম্বরে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, ৪ নম্বরে হচ্ছে রোবোটিক্স। তোমাদের যে কাজটি থাকবে বায়োমেট্রিক্স ও বায়ো ইনফরমেটিক্স এর মধ্যে তুলনা বা পার্থক্য করো। অনেক বেশি আসে এই প্রশ্নটা তোমাদের অবভিয়াসলি বাসায় এই প্রশ্নটি সলভ করার চেষ্টা করবে। তারপর আশা করি আজকে তোমাদের জিজ্ঞেস করলে তোমরা উত্তর দিতে পারতে। বায়ো ইনফরমেটিক্স কি? বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার, বায়ো ইনফরমেটিক্স কিভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কে সাহায্য করে। তারপরে যে কাজটি করবে কৃষিতে বায়ো ইনফরমেটিক্স এর ভূমিকা লিখে রাখবে তোমরা বাসায়। ওকে। তো আজকের ক্লাসটি দেখার জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা অনেক উপভোগ করেছো ক্লাসটি, বুঝতে পেরেছো জটিল একটি টপিক। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তোমরা সবাই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রাখো। পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে এবং সুস্থ থাকো। এই কামনায় আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।